পাহাড়ের এই নিস্তব্ধতা আর তার মাঝে এই ঘন্টার ধ্বনি, মনে হয় যেন যুগ যুগ ধরে এই ডাক শোনার জন্যই অপেক্ষা করছিলাম। কেদারনাথ শুধু একটা মন্দির নয়, এ এক অনুভূতি যেখানে এসে সময় থমকে দাঁড়ায়। কিন্তু এই যাত্রা শুরুটা ঠিক কেমন ছিল? পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে সেই উত্তেজনা। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 25 তারিখ এপ্রিল 2026 আর এখন আমি দাঁড়িয়ে আছি কোথায়? হাওড়া স্টেশন। আমরা যাচ্ছি কেদারনাথ দর্শনে। হর হর মহাদেব। যাচ্ছি আমরা কিসে? কুম্ভ এক্সপ্রেস। আমি ট্রেনের নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পার পারসন 3AC তে কত ভাড়া পড়েছে ওটা অবশ্যই দিয়ে দেবো। ট্রেন নাম্বার 13037। ছাড়ার কথা এটা দুপুর 1টায়, কিন্তু লেট করে ফেলেছে। একটা বাজে খবর, এই ট্রেন কিন্তু ছাড়ে দুপুর 1টাতে, কিন্তু আজকে ডিলেড আছে, ছাড়বে সন্ধ্যে 5টাতে। লেটস স্টার্ট দ্য জার্নি। হর হর মহাদেব। তার আগে যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলো যাওয়া যাক। P1 আমাদের মাথায় রাখবেন, এটা কিন্তু ট্রেনের ব্লগ না। আমি ডিটেইলস দেব কিভাবে কেদারনাথে পৌঁছাবেন, কোথায় থাকবেন, আর এইসব জানার জন্য ব্লগটা পুরোপুরি দেখবেন। প্রথমে তো আমাদের RAC ছিল, ফাইনালি সব কনফার্ম হয়ে গেছে। দুর্গা দুর্গা ফাইনালি ট্রেন ছেড়ে দিল। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, কেদারনাথ ধামের যে এই যাত্রা, এটার জন্য, এই দর্শনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। এবার রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে ওটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওই স্টেপসগুলোই ফলো করবেন। রেজিস্ট্রেশন না করে আপনারা যেতে পারবেন না, এটা মাথায় রাখবেন। গুগলে সার্চ করবেন কেদারনাথ রেজিস্ট্রেশন 2026, দেখতে পাবেন চারধাম যাত্রা। এই যে ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এইটা হলো উত্তরাখণ্ড ট্যুরিস্ট ডিপার্টমেন্টের। ওপরে ডান দিকে অপশন আছে রেজিস্টার, ওখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেবেন নাম, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে কার সাথে যাচ্ছেন। আমরা যেমন ফ্যামিলি ছিলাম, সাথে দেবো পাসওয়ার্ড দিয়ে ওটাকে কনফার্ম করে প্রথমে করবো রেজিস্টার। রেজিস্ট্রেশন কমপ্লিট, এবার করবেন লগ ইন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, সাইন ইন করবেন। লগ ইন করা হয়ে গেছে, এখানে আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে। এবার আমি রেজিস্ট্রেশন ফর ট্যুরে ক্লিক করবো। এবার দিতে হবে ডিটেইলস, ট্যুর কবে স্টার্ট হচ্ছে, কবে এন্ড হচ্ছে, আমরা কতজন ট্যুরিস্ট যাচ্ছি, মোড অফ ট্রাভেল কি হবে, পায়ে হেঁটে, হেলিকপ্টারে নাকি গাড়ি করে। তারপর সিলেক্ট করবেন কোন ধামটায় যাচ্ছেন। ফর এক্সাম্পল আমরা গেছিলাম কেদারনাথ আর বদ্রীনাথ, তো দুটো আলাদা করে সিলেক্ট করতে হবে, আর দুটোর আলাদা করে ডেটও সিলেক্ট করতে হবে যে কবে যাচ্ছি। সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর। এবার ট্যুর ক্রিয়েট হয়ে গেছে, এবার আমাদেরকে আরো ডিটেইলস দিতে হবে। পার্সোনাল ডিটেইলস যেমন নাম, এজ, আধার কার্ডের নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেইলস দেবেন, মেডিকেল কন্ডিশন কোনো অসুবিধা আছে কিনা। এবার যেটা দেখছেন পিলগ্রিম ভেহিকেল ডিটেইলস, এটা যদি আপনাদের কোনো গাড়ি বুক করা থাকে যেটার আপনাদের কাছে নাম্বার আছে, গাড়ির নাম্বার, ওগুলো দিয়ে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। যেগুলোতে লাল অ্যাস্টেরিস্ক করা ওইগুলো কিন্তু কম্পালসারি ফিল আপ করার, তাই জন্য ওইগুলো ফিল আপ করলেই আপনারা সাবমিট করতে পারবেন এই ফর্মটা। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আধার কার্ড যেন আপনার ফোন নাম্বারের সাথে লিঙ্কড থাকে। সাথে আপনাকে কনসেন্ট দিতে হবে যে আধার কার্ড নাম্বারটা ইউজ করা হবে এই যাত্রা অ্যাপের রেজিস্ট্রেশনে। স্টেপস আমি দিয়ে দিয়েছি, আর এবার আপনাদের কাজ ওটাকে ফলো করা, আর আমাদের কাজ এখন বসে আড্ডা মারা আর এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখা। ডিনার টাইম 8:30, 9টা বাজে, হ্যাঁ 8:30 বাজে। ও খাওয়া দাওয়া করে নি। বাড়ির খাবার আনা হয়েছিল, এখানে আছে আলুর দম, লুচি আর তার সাথে মিষ্টি। এই সব কিছু এনেছিল মৌসুমী আন্টি। এবার হলো ঘুমানোর পালা, ঘুমিয়ে পড়ি, কালকেও অনেকটা টাইম ট্রেনে থাকতে হবে। সো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো 26 এপ্রিল 2026। ট্রেন চলছে 4 ঘন্টা লেটে, যেটা রাত্রিবেলা চলছিল 6 ঘন্টা লেটে। উঠে পড়েছি আমরা ওই 9টা নাগাদ ঘুম থেকে উঠেছি, বিকজ রাতে এখানে যা মানে লোক ঢুকছে, বিনা টিকিটে লোক শুয়ে আছে, মানে যা হচ্ছিল। এখানে ব্রেড অমলেট কেনা হয়েছে, তার সাথে আমার কাছে অলরেডি ড্রাই ফ্রুটস তো আছে। আমি না অনেক কিছু ক্যারি করছি খাবার দাবার, কিন্তু মাই ডিয়ার রনিত ওই খাবার দাবার গুলোকে লাগেজে ভরে দিয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি বাইরে থাকলে সুবিধা হতো। আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি, এই ট্রেনে কুম্ভ এক্সপ্রেস এটাতে কিন্তু প্যান্ট্রি আছে, তো খুচখাচ আমরা এরকম অর্ডার দিচ্ছি মাঝে মাঝে। এখন যেমন মিষ্টি দই নিলাম, রনেতের মিষ্টি দই খুব পছন্দ, কিন্তু ট্রেনের ওই থালিগুলো ওইগুলো আমাদের একদমই পছন্দ না, তাই জন্য লাঞ্চটা আমরা জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কিভাবে অর্ডার করতে হয় এইটা আমি আমার একটা শর্টসে সোলো ফিমেল ট্রাভেলারদের যেই প্রবলেমস গুলো হয় ট্রেনে, ওইখানে দিয়েছি। ট্রেনে আর কিছু দেখাবো না, আমার নিজেরই আর ট্রেনে ভালো লাগছে না, তো চলুন পৌঁছে যাই হরিদ্বার। সন্ধ্যে 6:50 বাজে আর আমরা পৌঁছে গেছি হরিদ্বার। বেস্ট হলো জাস্ট যেই ট্রেন থেকে নামলাম, পিছনে ছোট্ট ছোট পাহাড় দেখা যাচ্ছে, তো ওটা দেখে মন একদম খুশি যে পাহাড়ে চড়াই শুরু হবে, যদি বা আজকে না, বাট ইয়েস লেট ছিল কিন্তু গাড়ি টেনেছে। ফাইনালি আমরা 2 ঘন্টা 53 মিনিটস লেট। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, এই ট্রেন কিন্তু দেহরাদুন পর্যন্ত যাবে। মা সেই ছোটবেলা হরিদ্বারে এসেছিল, আর মায়ের কাছে আমি অনেক গল্প শুনেছি, কিন্তু আমার এইটা প্রথমবার হরিদ্বারে।
ব্রিজ ক্রস করে নামছি, এক্স্যাক্টলি প্ল্যাটফর্ম নাম্বার 1 এর পাশে হলো এক্সিট, এসকেলেটর আছে। আর একটা জিনিস, আমরা কিন্তু হরিদ্বারে কোনো হোটেল বুকিং করিনি, কিন্তু হরিদ্বারের কটা হোটেলের খোঁজ আমার মামা শ্বশুর নিয়েছিল। তো বেরিয়ে আপনারা এখানে টোটো পেয়ে যাবেন, এখানে টোটো স্ট্যান্ড আছে, আমরাও নেব টোটো আর পৌঁছে যাব সেই হোটেলে। তো এখান থেকে টোটো করে আমরা ঘাটের দিকে যাচ্ছি। এক একটা টোটো বলছে 200 রুপিস করে নেবে। টোটো করে আমরা আসলাম, যদি বা একদম কম রাস্তা, আমি জানি না কেন 200 রুপিস নিল, কিসের জন্য। এই যে গঙ্গা, তার ঠিক সামনে আমাদের হোটেল গঙ্গা কি আতিথেয়ম, আমি দেখিয়ে দিচ্ছি। আর ভাড়া কত জানি না, ওটা ভেতরে গিয়ে জানতে পারবো। ওফ, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। আর এই জায়গাটা কি পরিষ্কার লাগছে। আপনাদেরকে আমি বাজেটে ঘোরানোর চেষ্টা করব। তো আমি এই হোটেলটাই অবশ্যই থাকছি, আর এইটার দাম, রুম সব দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার সাথে এর পরে এমন একটা জায়গা দেখাবো যেটা এতটাই লো বাজেট আপনারা ভাবতেই পারবেন না। আচ্ছা, একটা ইনফরমেশন, এখানে অ্যাট দ্য মোমেন্ট আজকের যা ডেট, তাতে রুম রেট হলো 3500 পার নাইট। কিন্তু আমরা তো লেট চেক ইন করছি, আর আমাদেরকে বললো যে আমাদের জন্য পার নাইট 2000। এইটা হলো লবি এরিয়া, বেশ বড় আর সুন্দরভাবে সাজানো একটা হোটেল। চলুন আপনাদেরকে এবার রুমে নিয়ে যাই। ওয়েলকাম ড্রিঙ্ক। লবিতে সবকিছু টাইমিং আর ডিস্টেন্স দেয়া আছে। আমরা চলে আসলাম ওপরে, এখানেই আমাদের রুম। এই যে এন্ট্রেন্স, এটা হলো বেড, কিং সাইজ বেড। আসলে ঢুকেই কিন্তু বাথরুম, কিন্তু বাথরুমটা আমি লাস্টে দেখাচ্ছি। বেড সাইড টেবিল আছে দুদিকে, ওইখানে বসার জায়গা, কফি টেবিল আর দুটো এরম সোফা চেয়ার টাইপের। এখানে একটা আলমারি আছে ছোট্ট। রনেট টু দ্য রেস্কিউ, ফাইনালি খুলেছে। এখানে লাগেজ রাখতে পারেন, লাগেজ র্যাক টাইপের। এখানে হলো টিভি ক্যাবিনেট। আচ্ছা, ভালো জিনিস, কেটেল আছে। আপনাদের সব মিল্ক পাউডার, টি স্যাশে, কফি স্যাশে সবই দেওয়া আছে, আপনারা খেতে পারেন। এখানে রুমের দুখানা কিন্তু এই 1 লিটারের জলের বোতল দিয়ে গেছে। ওয়াইফাই, মেনু, এখানে আছে আয়না। হ্যালো, ওয়াশরুমটা দেখে নি। এই যে শাওয়ার আছে অবশ্যই, বাকেট দেয়া আছে, এখানে WC, ডাস্টবিন, বেসিন, মিরর। বেসিক যেমন বাথরুম হয়, এখানে টাওয়েলস দেয়া আছে। আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে হরিদ্বার স্টেশন থেকে একদম বেরিয়েই ভর্তি হোটেল আছে। ওখানে আপনারা 1000 টাকার রুমও পেয়ে যাবেন। তো আমরা দুটো রুম নিয়েছি, টোটাল 4000। এবার আপনাদের আমি বলেছি বাজেটে ঘোরাবো, তাই জন্য আপনাদেরকে আমি একটা খুব বাজেট ফ্রেন্ডলি অপশন দিচ্ছি। আমাদের সাথে আমাদের হাউস হেল্প আর ওনার ছেলে বৌমা এসেছিলেন, ওনারা এখানেই ছিলেন। আর এইটা আমরা এসে গেছি ভারত সেবাশ্রমে। কম খরচায় যদি থাকতে চান ভালো জায়গায়, এই যে ভারত সেবাশ্রম, বিশাল বড়, আপনাদের দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করছি একটা রুম আপনাদের দেখানোর, যেখানে মাসিরা আছে। এটা হলো রুম, বড় খাট। এখানে 3 জন ছিল, কিন্তু 4 জন ইজিলি হয়ে যাবে। একজনের 200 রুপিস। এই দেখুন, এটা নন এসি রুম, ঠিক আছে, এরকম পুরো সুন্দর, বেশ ভালো। আর নিজেদের বাথরুম, বেস্ট, তো ভালো রুম। এখানে WC আছে, এখানে মগ বালতি সব দেয়া। এই যে বেসিন, আয়না, খুবই ভালো। এই যে কুপন দিয়ে দিয়েছিল, চেক আউটের স্ট্যাম্প। এটা ডাইনিং এর জায়গা, ওরা লাঞ্চ করেছে এখানে। পার পারসন অনলি 40 রুপিস কিন্তু। আচ্ছা, এসি রুমের ভাড়া পার পারসন পার নাইট পড়বে হলো 400 রুপিস। নন এসি যেটা দেখালাম 200 রুপিস। যথেষ্ট ভালো পরিষ্কার রুম। শুধু এটাই মাথায় রাখবেন যে আগের থেকে বুকিং হয় না, এসে বুকিং করতে হবে। চলুন আগে রাতে ফিরে যাই। আমাদের হোটেল থেকে হরিদ্বারের হারকিপৌরি ঘাট টোটো করে লাগবে হলো পার পারসন 20 রুপিস। আমরা যদিও বা হেঁটে গেছিলাম। সূর্যাস্তর সময় পৌঁছালে আপনারা এই হারকিপৌরি ঘাট থেকে দেখতে পারেন হরিদ্বারের গঙ্গা আরতি। তাছাড়া এই হরিদ্বারের মার্কেট খুবই বড়। আপনারা কর্পূর কেনার থেকে ওষুধ, কোনো যদি শীতের পোশাক ভুলে গেছেন নিতে চান, ওটাও কিনে নিতে পারেন। বাঙালি থালি, দাদা বৌদির হোটেল, সাথে খাওয়া দাওয়া তো আছেই। ফুচকা, আলু টিক্কি, চাট, কচুরি, তার সাথে বাঙালি থালি সব পেয়ে যাবেন। চেষ্টা করবেন নিজেদের শীতের জিনিসপত্র নিয়ে আসার। বাই চান্স লাস্ট মোমেন্ট কিছু কিনতে চান, হতেই পারে লাস্ট মোমেন্ট কিছু ভুলে গেছেন, কিনতে চান, ওটা আমি বলবো হরিদ্বার থেকে কিনে নিতে। কারণ যে এই যে কালকে আমরা ওঠা শুরু করব, যত ওপরে যাব তত কিন্তু দাম বাড়বে। পুজো আচ্ছা জিনিসপত্র এখানে ভর্তি বিক্রি হয়, যদিও বা আমি সাজেস্ট করব ফেরার দিন কেনাকাটি করতে। রাস্তার পাশে এই দোকানটায় সেদিন আমরা ডিনার সেরেছিলাম, আর খাওয়ার অন্য লেভেলের ভালো ছিল। ডাল ফ্রাই, পনির বাটার মশালা, তন্দুরি রুটি, তাওয়া রুটি, দারুণ জাস্ট। খাওয়া দাওয়া করে গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফিরলাম হোটেলে। চলুন আপনাদের সাথে একেবারে কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, লেটস গো।
চেক আউট করে গেছি, এবার আমাদের বেরোনোর পালা। আর জাস্ট দেখুন এখন জায়গাটা আমাদের ঠিক হোটেলের একদম সামনে, এটা হলো ছোট গঙ্গা। কি দারুণ লাগছে জায়গাটা। ফাইনালি শুরু হচ্ছে আমাদের কেদারনাথের যাত্রা। প্রথম উদ্দেশ্য হলো সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছানো। মা গঙ্গার আশীর্বাদ নিয়ে চলুন শুরু করি আজকের যাত্রা। এবার একটু ইনফরমেশন দিয়ে দিই আমরা কিসে করে যাব। আমরা যেহেতু টোটাল 8 জন আছি, আমরা এখানে 5 জন আর আমাদের ওই মাসি ওনারা 3 জন আছেন, ওনাদেরকে আমরা ভারত সেবাশ্রম থেকে তুলবো। এবার যদি আমরা রেড বাস করি, রেড বাসের অপশনটা আছে। অবশ্যই আপনারা যারা সোলো আসবেন বা 2 জন আসলেন কম জন, আপনারা যদি রেড বাস থেকে বাস নিয়ে নেন পার পার্সন 1000 রুপিস করে পড়বে। কিন্তু যেহেতু আমরা 8 জন আছি, ওটাতে আমাদের বেশি খরচা হয়ে যাবে। আমরা তার থেকে একটা যদি গাড়ি করে নিই, ওটাতে আমাদের সস্তা পড়ছে। আমরা কিন্তু কেদারনাথ করব, বদ্রীনাথ করব, গাড়ি থাকবে আমাদের জন্য উপরে নিয়ে যাওয়া নিয়ে আসা। এটাই যদি আমরা বাসে করে যেতাম, সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছানো মানে সীতাপুর 1000 টাকা, ফেরত আসার সময় 1000 টাকা, বদ্রীনাথে যাতায়াত আবার 1000 মানে টোটালি 4000 পড়ছে। কিন্তু এই গাড়ি করে আমাদের পার পার্সন খরচা পড়বে 3150। বাসে কিন্তু সাইট সিইং হয় না, এই গাড়িতে আমরা সাইট সিইংটাও করব। তো আপনারাও ট্রাই করবেন এরকম বড় ফ্যামিলি নিয়ে আসার বা বন্ধুদের সাথে আসার। একা আসলেও কোনো অসুবিধা নেই, রেড বাসে ইজিলি বাসে করে 1000 টাকা দিয়ে আপনারা উপরে চলে যেতে পারেন সোনপ্রয়াগ পর্যন্ত। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। চলুন তাহলে জার্নি শুরু করা যাক। আর মাথায় রাখবেন হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স হলো 227 কিলোমিটার। অন দ্য ওয়ে যেতে যেতে দূর থেকে দেখতে পেলাম চণ্ডী পাহাড়, আর ওখানে রোপওয়ে লাইন দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি ফরেস্ট এরিয়া দিয়ে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু দেহরাদুন যায়, আর এটা হলো রাজাজি ন্যাশনাল পার্ক, আর এখানে সাফারিও আছে। প্রবেশ করছি দেবভূমিতে। আর যেহেতু আমরা রিজার্ভ গাড়ি নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন চেক হবে। ওই যে রেজিস্ট্রেশনটা আমরা কিন্তু ওটার প্রিন্ট আউট করে এনেছিলাম। এই দাদাকে একটা পয়েন্টে নেমে রেজিস্ট্রেশন আমাদের যে পেপার গুলো প্রিন্ট আউট গুলো তার সাথে ওনার গাড়ির এন্ট্রিটাও করাতে হলো, কেন যে ওনার গাড়ি আমাদের সাথে থ্রু আউট থাকবে। রেজিস্ট্রেশন চেকের জন্য আমাদের কিন্তু অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল, কিন্তু তারপরে গাড়ি চলা শুরু করলো ঋষিকেশ দিয়ে, আর ফাইনালি গিয়ে দাঁড়ালো দেবপ্রয়াগে। যেটা আবারও বলছি, গাড়িতে থাকলে আপনারা যেখানে সেখানে দাঁড়াতে পারবেন। তো এখন আমরা যে স্পটটাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো। এখান থেকে কিন্তু পুরো সঙ্গম দেখা যাচ্ছে, অলকনন্দা আর ভাগীরথী নদীর সঙ্গম। এই নীলচে টার্কোয়াইজ নদীটা হলো অলকনন্দা, আর ওই কাদাটে রঙের নদীটা হলো ভাগীরথী নদী। আর এই দুই নদীর সঙ্গম থেকে তৈরি হচ্ছে গঙ্গা। আর একটা ভালো জিনিস, নিজেদের গাড়ি বুকিং করে আসা, অবশ্যই এত জন হলে, সেটা হলো ব্রেক। বাসে কিন্তু বাস কিন্তু দাঁড়ায় না। হ্যাঁ, আমরা আলুর পরোটা নিয়ে নিয়েছি, ঝটপট খেয়ে নি, কারণ যে তারপরে ঝটপট বেরিয়ে পড়তে হবে। আবার খাওয়া দাওয়া ডান, আবার বেরিয়ে পড়েছি। আর একেবারে গিয়ে দাঁড়াবো আমাদের নেক্সট সাইটসিং স্পটে। রনেত কাম, পারমিশন নিতে যাচ্ছি ধারী দেবী মন্দিরে। লেটস গো এন্ড গেট দ্য পারমিশন। নদীতে মন্দির, আর এরকম ভাবে আপনাদেরকে নেমে যেতে হবে মন্দির পর্যন্ত। কেদারনাথের যাত্রা শুরু করার আগে, দর্শনের আগে আমাদের এখানে এসে পারমিশন নিতে হবে ধারী দেবী মন্দিরের থেকে। তো এটা সবাই আসে, ওই সেম ব্যাপার যে বাস তো দাঁড়াবে না, গাড়ি থাকলে আপনারা দাঁড়াতে পারবেন। অলকানন্দা নদীর তীরে শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝখানে অবস্থিত এই মন্দিরটি উত্তরাখণ্ডের অন্যতম জাগ্রত স্থান হিসাবে পরিচিত। ইয়ার কি না, পারমিশন নেওয়া জায়গা অবশ্যই, কিন্তু আমার তার থেকে মনে হয় এটা একটা পরীক্ষার জায়গা। এখানে যেই মানুষ নেমে আবার উঠতে পারবে, খুবই কম স্ট্রেচ, আমার মনে হয় যে পারবে বয়স্করাও। মানে এটা একটা পরীক্ষা, তুমি এইটা পারলে তুমি কেদারনাথ যাও, আর এটা যদি না পারো উঠতে তাহলে আর যেও না। ধারী দেবীকে উত্তরাখণ্ড এবং 4 ধাম মানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর রক্ষা করতে বা অভিভাবক হিসাবে গণ্য করা হয়। পাশে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওইটাতেও আপনারা যেতে পারেন। দারুণ মন্দিরটা, আর তার সাথে পারমিশন তো নিলাম, তার সাথে ভর্তি ঘন্টা, কত ঘন্টা তো এরকম ফেলে রাখা। আর জায়গাটা দারুণ লাগছে, ঝুলন্ত ব্রিজটা কি সুন্দর, হালকা নড়ছে, একদম হালকা, দুদিকে নদী, হাওয়া দিচ্ছে, দারুণ। কিন্তু বাদর আছে, তাই জন্য একটু সাবধানে সানগ্লাস সব ঢুকিয়ে রেখেছি। আর একটা জিনিস এখানে দেখলাম, এখানে কিন্তু উত্তরাখণ্ডের যারা লোকালসরা, ওনাদের এই মন্দিরে বিয়ে হয়। এই দেখুন, এদের সবে বিয়ে হয়েছে নতুন। চলুন, দর্শন করা হয়ে গেছে, আর এখানেই আশেপাশে অনেক ধাবা আছে, ওখানে আপনারা লাঞ্চটা কিন্তু সেরে ফেলবেন। আমরা নিয়েছিলাম ভেজ থালি। সোনপ্রয়াগ পৌঁছানোর আগে আর একটা মাত্র সাইটসিং স্পট বাকি, আর সেটা হলো রুদ্রপ্রয়াগ। একটা জিনিস বলে দিই, এগুলোর নামগুলো সিমিলার লাগে তাই না? কেন যে প্রয়াগরাজ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এগুলোতে সব সঙ্গম আছে। আর এখানে যেটা আমরা এখন দেখছি সেটা হলো অলকনন্দা আর মন্দাকিনী যে সঙ্গম, ওইটা। দুটো নদীর রং যে পুরোপুরি আলাদা সেটা এখানেও খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। আর রুদ্রপ্রয়াগ কিন্তু বেশ বড়, অনেক থাকার জায়গাও আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এখানে থাকতে চান।
আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই যে রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ হলো 86 কিলোমিটার দূর, তার মধ্যে থেকে 22 কিলোমিটার আমরা হাঁটবো। ভিড় কি ভিড়! এখানে কিন্তু পার্কিং আছে 2 হুইলারে আবার 4 হুইলারেরও। ফাইনালি পৌঁছে গেছি সোনপ্রয়াগ। মাথায় রাখবেন 6 থেকে 7 ঘন্টা লাগে হরিদ্বার থেকে। অন্ধকার হয়ে গেছে কিন্তু এখানে হোটেল ভর্তি। ওহ, এ কে রে? ও রে ভাই, আর আমি জানতাম না, কিন্তু সোনপ্রয়াগ কিন্তু বেশ জমজমাট জায়গা। এইটা একটা রুম, দেখে নিন। এই যে এরম, এখানে একজন হয়ে যাবে, এখানে দুজন হয়ে যাবে। আর প্রাইভেট বাথরুম আছে, গিজারও আছে, ওটা মেন অ্যাকচুয়ালি। সোনপ্রয়াগে আমরা কিন্তু রুম বুকিং করে যাইনি, ওখানে গিয়ে খোঁজাখুঁজি করে এই খুব ভালো রুমটা পেয়েছি। অনেক দরদাম করেছি, অনেক বলছি, আগে ফাইনাল হোক। 5 বেডেড রুমটা তো আপনাদের দেখালাম, তার সাথে আর একটা 3 বেডেড রুম নিয়েছিলাম, আর টোটাল পড়েছিল 3000 রুপিস। 8টা বাজে, জায়গাটা এখন এরম। এদিকে তো ভিড় দেখতে পাচ্ছেন, কিন্তু মেন ট্রাফিক যেটা সেটা হলো ওই দিকে, তারপরে সব পার্কিং এ চলে যাচ্ছে। রেজিস্ট্রেশন তো করে এনেছেন অবশ্যই, সাথে এবার আপনাদেরকে এখানে এসে ওই রেজিস্ট্রেশনটা চেক করাতে হবে। আর সেই কাউন্টারটা কোথায়? সামনে আমি দেখিয়ে দিচ্ছি যে এই হোটেলটা ঠিক তার অপোজিটে, সৈনিক হোটেল, তার অপোজিটে এখানে হলো রেজিস্ট্রেশন কাউন্টার। এত ইজি প্রসেস, ওদের ওই মেশিনটা আছে যেটা স্ক্যান করে, আর আমাদের কাছে প্রিন্ট আউটগুলো আছে রেজিস্ট্রেশনের, টোটাল 8খানা। তো ওরা জাস্ট ওটা পুরো বান্সটা নিল, বান্ডেলটা দিয়ে পটপট করে স্ক্যান করলো আর বলে দিল যে কালকে সকালে যান কি কখনই যান, আর কিন্তু রেজিস্ট্রেশন চেক করাবেন না, কনফার্ম করাবেন না, স্ক্যান করাবেন না। তো আপনারাও যখন সোনপ্রয়াগ পৌঁছাবেন, চেক ইন ফেক ইন করে সন্ধ্যেবেলায় এটা করে নেবেন। এই যে চেকটা করালাম আমরা রেজিস্ট্রেশনের, কেন এখনো একদম খালি, সকালে কিন্তু ভিড় হবে, সকালে চান্সটা নেওয়ার কোনো দরকার নেই। ডিনারে এখানে অনেক অপশনস আছে, এটা নেপালিদের হোটেল, তো আমরা নিয়েছিলাম নুডলস। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার কিন্তু ভালো লেগেছে খাবার, অ্যাকচুয়ালি সবারই এখানে খাবার ভালো লেগেছে, তো আপনারা ট্রাই করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। এখন আমি ব্লগটা এন্ড করছি না, কিন্তু ঘুমিয়ে পড়বো, কারণ যে রাত্রির 2টো নাগাদই কিন্তু আমরা শুরু করব ট্রেকটা, যাতে গায়ে রোদ্দুরটাও কম লাগে, গরমটা কম লাগে, আর সাথে তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারি, টাইম তো লাগবে হাঁটতে। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে সকালে, এখন ঘুমিয়ে পড়ি। অলরাইট, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাজে এখন 3টে, বলেছিলাম 2টো নাগাদ বেরোবো, কিন্তু সবাই 2টো নাগাদ উঠে আর 8টার মধ্যে রেডি হয়ে এবার আমরা 3টে নাগাদ বেরোচ্ছি। ঠান্ডা আছে, স্পেশালি হাওয়াটা, কিন্তু এখনটা হলো সহ্য করার মতন। কেদারনাথের রাতে দেখাচ্ছিল -6, বাট ফিলস লাইক -11, তো দেখি গিয়ে কি হয়। সব থেকে প্রথমে নেবো লাঠি, কই 40 করে কি জানতো? 40 করে কি? 40 করে লাঠি, চলো হাইট অনুযায়ী নিয়ে নিই। রাস্তায় বেরোতে না বেরোতেই দেখতে পাবেন ভর্তি খচ্চর, এখানে যদিও বা এইগুলোকে ঘোড়া বলে। সোনপ্রয়াগ কিন্তু শোয়নি, আমরা পুরো রাত এদের আওয়াজ পেয়েছি, লোকে আসছে যাচ্ছে। তো ফাইনালি স্টার্ট করছি, হর হর মহাদেব, লেটস গো। হোটেল থেকে বেরোনোর আগে আমাদের বড় লাগেজগুলো আমরা হোটেলের ক্লোকরুমে রেখে এসেছি। পার লাগেজ নেবে 100 রুপিস। এখন আমরা হাঁটা দিচ্ছি, আমাদেরকে বলেছে 400 মিটার হাঁটতে হয়, ওই তাই লাগছে দেখে। ওখান থেকে আমরা ওই শেয়ার গাড়িগুলো পাবো, যেটা যাবে হলো গৌরীকুণ্ড। পাশ দিয়ে যাচ্ছে মন্দাকিনী, সরসর আওয়াজ, ভালোই স্রোত, ঠান্ডা, মাঝে মাঝে কটা পাখি ডাকছে। একটা অন্য এক্সপিরিয়েন্স এটা আমার জন্য, প্রথমবার। গাড়িতে উঠে গেছি, এক একটা গাড়িতে 12 জন নেয়, আমরা টোটাল 8 জন আছি। আমরা বলেছি 12 জনের ভাড়া দিয়ে দেবো, চলুন আপনি। এখানে গাড়ির ডিমান্ড যত, মানে তার থেকে মনে হয় গাড়ি কম, অনেক কষ্টে আমরা পেলাম। তো চলুন যাওয়া যাক, এবার যাচ্ছি গৌরীকুণ্ড। এই ঘন্টার আওয়াজটা কিন্তু মনে রাখবেন, আজকের সারাদিনের ট্রেকে এই ঘন্টার আওয়াজ আর এই ঘোড়াদের ভিড় আপনারা অবশ্যই পাবেন। গৌরী মায়ের মন্দিরের এখানে আসলাম, অন দ্য ওয়েই পড়বে, কি সুন্দর সাজানো। এখানে ভোগও দেওয়া হয়, এখন বন্ধ। এনিওয়েজ দেখুন এখানে লেখা আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মন্দিরের ভেতরে অ্যালাউড না। গৌরী মায়ের আশীর্বাদ নিলাম, আর গৌরীকুণ্ডের বাজার দিয়ে এবার আমরা হাঁটা শুরু করলাম। 4:30 বাজে, আর আমরা ফাইনালি প্রবেশ করছি এই গেট দিয়ে। হাঁটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, এখন টর্চ অন করে ভিডিও করছি, কারণ যে পুরো অন্ধকার। আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব মন্দাকিনীর আওয়াজ। বিশাল বড় পাহাড় আমাদের চোখের সামনে, যেগুলো এখন অন্ধকার, কিন্তু হালকা একটা যেন মানে তাকিয়ে আছে আমাদের দিকে, দারুণ লাগছে। একটা জিনিস আপনাদের বলবো, খুব আস্তে আস্তে হাঁটবেন, স্থির হয়ে, মন ভালো করে, দেখতে দেখতে, গল্প করতে করতে, খেতে খেতে। কোনো তাড়া নেই, রাত হলে রাত হয়ে যাবে, এখানে কোনো কম্পিটিশন নেই, কোনো ম্যারাথন নেই, মানে এরম না হয় যে নিঃশ্বাসের কোনো প্রবলেম হলো। সূর্যোদয় হতে হতেই আকাশ পুরো ফুটে উঠেছে, তার সাথে মানুষের তাড়াহুড়ো আর ভিড়ও বেড়ে চলেছে। সকালের 5:22 বাজে, এখন আস্তে আস্তে আলো হচ্ছে, আর যত এদিকে পাহাড়ের জায়গাগুলো দেখতে পাচ্ছি, পুরো জঙ্গল,
আর একটা জিনিস বলে দিই, এখানে যে খচ্চর আর ঘোড়াদের যে দল নিয়ে যায়, এই লোকেরা যারা নিয়ে যায় আর এই খচ্চরগুলো, এরা আপনাদের মাথা খারাপ করে দেবে। আসলে পশুর তো দোষ নেই, লোকগুলোর কোনো এ নেই যে আমরা হেঁটে যাচ্ছি, সবাইকে ঠেলছে, ওই দিকেও ঠেলছে, আবার এই দিকে যেটা নদীর দিক মানে পুরো পাহাড়, ওই দিকেও ঠেলছে, ওদের কোনো যায় আসে না। বরফের পাহাড় দেখতে পেয়েছি, বাজে এখন 6:45, চারিদিকে জঙ্গল আর সেই ওখানে বরফের পাহাড়। রাস্তায় যতই হোক ঘোড়া, ডলি আর পালকি, আমাদের কিন্তু মজা করতে হবে। তাই তো আমি সবসময় মানি যে কষ্ট করলে কেষ্ট মেলে। এই ছোট বাচ্চাটা যখন যেতে পারছে, যদিও বা জানি ও ঘুমাতে ঘুমাতে সিনারিটা মিস করে যাচ্ছে, আমরা চলুন হেঁটে যাই। আর মাঝপথে এরম খাওয়া দাওয়াও কিন্তু থাকবে। খাবার দাবারের কিন্তু সব ব্যবস্থা আছে এখানে। এরম ছোট্ট ছোট্ট স্টল, কাট ফ্রুটস আছে যেগুলো হলো 50 রুপিস করে, ওয়াটারমেলন, এখানে ছোলা। জায়গাটা এরকম ভিউ দেখতে দেখতে আপনারা খেতে পারেন। আর এখানে বাকি সবাই এই যে। আর ওনাকে আমরা নিয়েছি, ওনাকে আমরা 3টে ব্যাগ দিয়েছি, উনি 2000 রুপিস নিচ্ছে। খুব সাবধানে হাঁটবেন, কারণ যে কটা জায়গায় পাথর পড়ার চান্স আছে। কেমন লাগছে বল, তোর তো বৈষ্ণোদেবী করা। হ্যাঁ, কিন্তু খুব ভালো লাগছে, মানে আশেপাশে যে এনভায়রনমেন্টটা, ওয়েদারটা, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে নদী যাচ্ছে, ওপরে আকাশে পুরো মানে পাহাড় দেখতে পাচ্ছি একটু একটু করে, দারুণ লাগছে। হাঁটতে হাঁটতে পাশে দেখতে পাবেন এরম সুন্দর ছোট ঝর্ণা, সাথে মাঝে সাঝে দেখতে পাবেন এরম শেড। বৃষ্টির সময় এইগুলোর নিচে সহজেই দাঁড়াতে পারেন। আর একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হলো 2-3টে বাকের পর কিন্তু আপনারা বাথরুম পেয়ে যাবেন। এই ঘোড়াওয়ালারা কিন্তু খুব তাড়া দেবে, ইচ্ছা করে তাড়া দেবে যাতে আপনারা ওনাদের সাথে আর একটা ঘোড়া বুক করেন। আপনারা দেখবেন যে এত কেওয়াস, বাবা আর একটা বুক করে নি, করবেন না। ভিউটা এনজয় করতে করতে যান। আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, এখন 5:45 বাজে। আমরা ফাইনালি এমন একটা পয়েন্টে এসেছি যেখান থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আস্তে আস্তে চলুন, জল খান, কিছু খুচখাচ খেতে থাকুন, রেস্ট নিন, কোথাও বসলেন বা একটু লাঠি ধরে দাঁড়ালেন। দোকান আর ঢাবার ছড়াছড়ি কোনো অভাব নেই, তাই জন্য খাওয়া দাওয়া করবেন, স্পেশালি জলটা খাবেন। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন যে এমআরপির থেকে কিন্তু জলের দাম হালকা বাড়তে থাকবে যত আমরা ওপরের দিকে যাব। 7টা বাজে আর 2 মিনিট বাকি, আমরা জঙ্গল চাট্টি পৌঁছে গেছি। এখানে আমার ঠিক পিছনে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জায়গা আছে, যদি কোনো দরকার পড়ে আপনারা এখানে এসে চেক করিয়ে নিতে পারেন, ভেতরে লোকজন বসে আছে। আর এখন সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা আপনাদের দেখাই। জঙ্গল চাট্টির মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথের অপোজিটে ভর্তি দোকান, আর ঠিক তার পিছনে ওই জায়গাটা দেখুন একবার, জাস্ট মেঘলা হয়ে, বাট জায়গাটা জাস্ট দেখুন, দারুণ লাগছে। সূর্যের পুরো আলোটা পড়েছে, সত্যি একটা অন্যই এক্সপিরিয়েন্স। আমরা কি স্ট্র্যাটেজি লাগিয়েছি, 2 কিলোমিটার টানা হাঁটছি, তারপর একটু দাঁড়াচ্ছি, একটু ওআরএস গুনলাম, একটু ফল খেলাম, আবার 2 কিলোমিটার হাঁটছি, ওরম করে করে। খুব সুন্দর জায়গা। আর কনস্ট্যান্টলি হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার সার্ভিস তো খোলা, এই থাকে যে ওয়েদারের উপরে ডিপেন্ড করে, কিন্তু এখন অ্যাট দ্য মোমেন্ট কনস্ট্যান্টলি হেলিকপ্টার যাচ্ছে। রাস্তার মাঝে এরম জলের ব্যবস্থাও আছে। আর আমি লোকটার দিকে মুখটা এরম কেন করলাম জানেন? এরা শুধু সবাইকে ঘোড়া নেওয়ার জন্য জোর করছে। বয়স্করা, অনেক বয়স্ক আসছে, হতেই পারে আপনারা পারলেন না, হতেই পারে সেটা। আমি বলবো পিঠুতে আসবেন, মানুষে খাচ্ছে, মানুষে কামাচ্ছে, ঠিক আছে, কিন্তু ঘোড়াতে যারা উঠছেন না, এরা না একটা বেতে পাপ। আপনি যাচ্ছেন এদিকে তীর্থ একটা করতে, আর এদিকে এদেরকে কষ্ট দিয়ে, আর এদেরকে যেভাবে মেরে নিয়ে যাচ্ছে আপনাদের দেখলে কষ্ট হবে। মারাত্মক পিছনে মারছে, খুব মারছে মানে যারা এদেরকে চালায়। তো আমি বলবো আপনাদের যদি হাঁটতে অসুবিধা হয়, আপনারা ওই পিচ্ছুগুলোতে উঠবেন, এগুলোতে উঠবেন, দেখা একবার। এইগুলোকে ডলি বলে, 4 জন মিলে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছালাম যে দূরে বরফের পাহাড়টা এবার যেন আরো স্পষ্ট, কিন্তু তাতে বোঝা যাচ্ছে যে আমাদের এখনো কতটা পথ চলতে হবে, আর কেদারনাথ আরো কত দূরে। 8:30 বাজে সকালের, আর আমরা কিন্তু অলরেডি 10 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। ঠিকভাবে দেখতে গেলে বলতে পারেন 8 কিলোমিটার। আর 1 কিলোমিটার গেলেই হলো রামবাড়ার মন্দাকিনী ব্রিজ। ফল খেয়েছি, একবার প্রোটিন বার খেয়েছি, কিন্তু এখন আমরা প্রপার ব্রেকফাস্ট করবো 8:30 নাগাদ, একদম পারফেক্ট টাইমিং দিয়ে আবার হাঁটা দেবো। আমরা সবাই আলু পরাঠা খাবো। ব্রেকফাস্ট ডান, আর সামনেই এই ঝর্ণাটা পড়ছিল, কি সুন্দর লাগছে। আর খেয়াল করুন ওই ব্রিজটা, ওটাই কিন্তু রামবাড়া মন্দাকিনী ব্রিজ। 1 কিলোমিটারও দূরে লাগছে না এখন। দূর থেকে ঘন জঙ্গল দেখতে দেখতে আর পাশে মন্দাকিনী নদীকে নিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম রামবাড়ার এই ব্রিজে। এর আগে 2-3টে ব্রিজ ক্রস করেছি, এটা বেশ লম্বা আর ভিউটা দুর্দান্ত।
রিসেন্টলি দুটো শর্টস বানিয়েছিলাম, ওইগুলোতে জানিয়েছি, কিন্তু আবারও ব্লগে বলছি, আপনারা যারা যারা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে চান অবশ্যই ট্রেক করে মানে হেঁটে পৌঁছাবেন কেদারনাথের মন্দিরে। হেসে খেলে ভালোই অনেকটা কিলোমিটার কভার হয়ে গেছে, কিন্তু এবার হলো আসল পরীক্ষা। রামভাড়া ক্রস করার পর মারাত্মক খাড়াই। এতক্ষণ আমরা যা আসছিলাম খাড়াই আছে, ঠিক আছে, যথেষ্ট খাড়াই আছে, কিন্তু তবুও একটা একটা লেভেলে। কিন্তু রামভাড়ার পর খাড়াইটা হলো অন্য লেভেল, পুরো পুরো এরকম স্টিপ। অন্য ব্লগাররা ব্যাপারটা কতটা সহজ করে দেখায় জানি না, কিন্তু আমি আপনাদের সাথে আমার আসল অভিজ্ঞতা শেয়ার করব। কঠিন হলেও মাথায় এটাই চলছিল যে এই যে একটু এগিয়ে আমরা বরফ দেখতে পাবো। 11টা বাজে আর যেখানে পৌঁছেছি ফাইনালি বরফ দেখা গেছে। ওখানে সব একটু ছবি তুলছে, কি দারুণ লাগছে জায়গাটা, ওয়াও। ব্ল্যাক আইস হয়ে গেছে, কিন্তু তবুও আমার কিন্তু ভারী মজা এসেছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা এই নিয়ে সকাল থেকে দুজনকে দেখলাম, একটা দেখলাম স্ট্রেচারে পুরো, তো ওটা আমরা শিওর না, আর একটা তো আমরা পুরো দেখলাম পুরো বেদে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে, পুরো মৃতদেহ ওপর থেকে নিয়ে আসছে। মানে আমি ভয় দেখানোর জন্য এটা একবারেই বলছি না, আমি চাই আপনারা আসুন দর্শন করুন, কিন্তু মনে করুন মাঝপথে শরীর খারাপ করছে, দরকার নেই এগোনোর, সঙ্গে সঙ্গে নামতেও হবে না, একটা জায়গায় বসে পড়বেন, জল খাবেন, নিজের যত্ন নেবেন, তারপরে যদি মনে হয় পারবেন তাহলেই যাবেন, আবার ক বছর পর ফিরবেন আর একটু ফিট হয়ে। ঠাকুর কিন্তু বলেনি যে নিজের শরীর পুরো খারাপ করে এই তীর্থযাত্রাটা করতে, এক ফোঁটাও সেটা বলেনি। যেটা বললাম ওটা মাথায় রাখবেন। রামবাড়ার পরের থেকে কিন্তু খুবই সাবধান, কারণ যে ট্রেকাররা এই জোনটাকে বলে রেড জোন। অল্টিটিউড তো গেইন হচ্ছে, কিন্তু তার সাথে বাড়ছে ঠান্ডা, বাতাস হচ্ছে পাতলা, আর অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে। 11:15 বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার সাথে ওইরকম ঠান্ডা বেড়েছে। আমরা জ্যাকেট পরে নিয়েছি, পঞ্চ পরে নিয়েছি, মানে রেনকোট পরে নিয়েছি, মারাত্মক ঠান্ডা। আর হালকা না, মানে হালকা বলবো না, হাওয়াটা বেশ পাতলা হয়েছে, তাই জন্য আমি হাতে কর্পূর রেখেছি, এরকম শুকতে শুকতে যাচ্ছি। হালকা বৃষ্টিটা কখন যে ভয়ঙ্কর হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারলাম না, তাই আমরা চলে গেলাম এই ধাবাটার ভেতরে আর অর্ডার করে নিলাম গরম ম্যাগি। মাত্র 6 কিলোমিটার আর বাকি মন্দির পর্যন্ত, কিন্তু আমাদের এতটাই মানে বৃষ্টি পেয়ে গেছি এখন এখন এগোনো সম্ভব না। মারাত্মক ঠান্ডা, কনকন করছে ঠান্ডা, তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে। এমনিতেই আমরা ভিডিও তুলতে আসছি, তো একটু হলেও আপনাদের থেকে আমাদের বেশি সময় লাগছে, তার সাথে বৃষ্টির জন্য আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টা আটকে গেছিলাম, কিন্তু ফাইনালি যে বৃষ্টিটা ধরেছে ভাবলাম যে না, এবার বেরোনো যাক। 3:15 বাজে আর আমাদেরও বাকি আর 3 কিলোমিটারও বলবো না, 2.8 কিলোমিটার এরম টাইপের। আর ঠান্ডা যেমন, তার সাথে দেখতে পাচ্ছেন এরকম ভর্তি গ্লেশিয়ার, যেগুলো ওখানে আমরা সব দাঁড়াচ্ছি। আমরা উঠছি না কেন, এটা খুব রিস্কি, ব্ল্যাক আইস, কিন্তু আমিও আপনাদেরকেও বলবো না উঠতে। এখন আর দূরে না, এখন যেদিকেই চোখ যাচ্ছিল সেদিকেই হলো বরফের পাহাড়। খুবই ঠান্ডা হয়ে গেছিল, টেম্পারেচার ছিল মাইনাসে। স্ক্রিনে দেখুন, আপনাদের দেখেই ঠান্ডা লাগবে, ভাবুন তো আমাদের কেমন লাগছিল তখন। দুপুরে 3:50 আর আমরা ফাইনালি পৌঁছেছি ঘোড়াপাড়াও, যেখানে ঘোড়াদের পার্কিং। আর ফাইনালি এই ঘোড়া আর ঘোড়া আলাদা যে আমাদেরকে পুরো জার্নিটা তো জ্বালিয়েছে, সেটা এখন বন্ধ হবে না। আমাদের হাঁটা বন্ধ হবে না কেন, এখনো 2.5 কিলোমিটার কেদারনাথ মন্দির পর্যন্ত। কিন্তু অ্যাট দ্য মোমেন্ট যেটা দেখে আমি সব থেকে বেশি খুশি সেটা হলো ভিউটা। স্বর্গ কি তো আমরা জানি না, না তো আমার কাছে আমি বলি এটা দেখে আপনাদের মনে হবে সত্যিই স্বর্গ। স্বর্গ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, আর তার সাথে হাঁটতে হাঁটতে পৌঁছেছিলাম হেলিপ্যাড। এরপর না ছিল শরীরের শক্তি আর না গলায় জোর, তাই জন্য একেবারে দেখা হচ্ছে আমাদের টেন্টে। ওই হেলিপ্যাডের অপোজিটে দেখতে পাচ্ছেন সাদা রঙের টেন্টগুলো, ওইখানেই আমরা যাব। অবশেষে পৌঁছেছি আমরা কেদারনাথ। আমরা ডিরেক্ট আমাদের ক্যাম্পে চলে এসেছি। কেদারনাথ মন্দির থেকে আরো 500 মিটার হাঁটার পর আপনারা এই জিএমভিএন এর টেন্টগুলো দেখতে পাবেন। বুকিং করেছি জিএমভিএন ক্যাম্প টেন্ট। আমরা নিয়েছি হেমলকেটটা, পার পারসন 1000 রুপিস পড়েছে, যার মধ্যে ক্যাম্পিং আছে, তার সাথে ডিনার দেবে। তো আমি যে লিঙ্কটা জিএমভিএন এর, ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আর আমার কথা বলার শক্তি নেই, এক ঝলকে দেখিয়ে দিচ্ছি ক্যাম্পটা কেমন দেখতে, তো দেখে নিন। আর তার সাথে স্লিপিং ব্যাগও থাকছে। সবাই অলরেডি শুয়ে পড়েছে, এবার আমার আর রনিতের পালা শোয়ার। সবাই দিলাম সন্ধ্যের ঘুম, বলে দিয়েছিল ডিনার দেবে 8টার থেকে। উঠে দেখছি অন্ধকার হয়ে গেছে আর সব জায়গা যেন ঝলমল করছে। এখানেই হয় খাওয়া দাওয়া, লাইন দেবেন আর দিয়ে খাবার নিয়ে নেবেন। আজকে কি কি আছে আপনাদের দেখিয়ে দিই।
প্রথমে দিয়েছে দুটো লুচি একদম খাস্তা ভাজা, তারপর আছে রাইস, আলুর তরকারি, ডাল আর মিষ্টি মুখ করার জন্য পায়েস। খাবারের টেস্ট খুবই ভালো ছিল, কিন্তু আমি না খেতে পারিনি, জানি না কেন খেতে ইচ্ছা করছিল না। 10:30 বাজে, স্লিপিং ব্যাগে ঢুকে গেছি, এখন দিচ্ছি ঘুম, কালকে সকালে হবে দর্শন। গুড নাইট। ঠান্ডা ছিল কিন্তু দারুণ ঘুমিয়েছি। রাতে সেই সামনে দাঁড়িয়ে আছে বিশাল বড় ভয়ঙ্কর পাহাড়গুলো, সকালে যেন একটা মায়াবী সুন্দরী লাগছে। এখন বাজে 7:15 ওইরকম। সবাই তো একদম আমরা গেছি, ঠিক আছে, এক্সহস্টেড, উঠেছি। এবার যাব দর্শন করতে। ওখানে লাইন লাগাবো, দেখি স্পর্শ দর্শন হয় কিনা, না হলে জাস্ট এমনি যে দর্শন হবে সেটাই করব। যাই হোক, এখন সকাল হয়েছে, ভালো লাগছে ঘুমিয়ে, একদম সব চাঙ্গা। সো লেটস গো। উত্তরাখণ্ড গভর্নমেন্টের এই জিএমভিএন টেন্স, অনেক টেন্স এনাদের, আর তার সাথে আছে অনেক বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জল চাইলে আপনাদের 100 টাকা দিয়ে নিতে হবে। আর ভিউ, জিএমভিএন হেমলকের যা ভিউ, আমি বলবো 1000 রুপিস সত্যি ওয়ার্থ ইট। 8:12 বাজে, এখন ফাইনালি আমরা মন্দিরে যাব, বাট পিছনের ভিউটা জাস্ট দুর্দান্ত, পুরো বরফে ঢাকা, চারিদিকে যেই পাহাড়ের দিকে চোখ যাচ্ছে সেটাই হলো বরফে ঢাকা, অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ, উই ওয়েন্ট টু হেল, হেঁটে ওপরে আসতে আসতে, বাট জায়গাটা পুরোপুরি স্বর্গ। আমাদের টেন্টগুলোর থেকে বেরিয়ে হাঁটছি, আর আমাদের জিএমভিএন যেটা হলো হেমলক, তার ঠিক অপোজিটেই হলো হেলিপ্যাড। তো কনস্ট্যান্ট হেলিকপ্টার যাচ্ছে আর আসছে, গিজগিজ করছে জায়গাটা। আর এই যে আমরা এদিক দিয়ে হাঁটছি, তো আমরা এখান দিয়ে হেঁটে, একটা ওখানে ব্রিজ আছে, ঠিক আছে, ওই ব্রিজটা ক্রস করলেই ওখানে যদি আপনারা দেখেন ওম, ওইখানেই হলো মন্দির। কালকে ওই ব্রিজটা ক্রস করে এসেছিলাম, তখন আর আমরা দেখাইনি বৃষ্টির মধ্যে। উফ, কি দারুণ না জায়গাটা। এখানে ভর্তি প্রসাদ কেনার দোকান, ভর্তি। কালকে কিন্তু এতগুলো ছিল না, জানিস, বৃষ্টিতে একটু কমে গেছিল, আজকে বেশি। এখান দিয়ে উঠলে সেই ফেমাস ওম। তো চলুন যাওয়া যাক। পিছনে ওরম ভিউ, আর সামনে এই ফেমাস ওম, যেটা আমাদের আবার ওয়েটিং পয়েন্টও ছিল। আমাদের গ্রুপে এটা ডিসকাশন হয়েছিল, যে আগে পৌঁছাবে সে যেন এই ওমের সামনে এসে দাঁড়িয়ে থাকে, তো ওটা আমরা করেছিলাম। জায়গাটা যে স্বর্গের মতন সুন্দর সেটা তো আপনারা বুঝেই গেছেন। আর এই অলৌকিক মুহূর্তের আসল প্রাণ হলো এখানকার পুণ্যার্থীরা। সবাই এসেছে দূর দিগন্ত থেকে শুধুমাত্র বাবা কেদারের ওই এক ঝলক দেখার জন্য। যতই হোক বৃষ্টি আর যতই হোক হাড় কাঁপানো ঠান্ডা, কেউ কিন্তু হার মানেনি। মন্দিরের পাশে ভর্তি হোটেল, কিন্তু এগুলোর ভাড়াও ওইরকমই পড়বে, স্পেশালি এখন যখন একদম খুলেছে আর সিজন শুরু। এতদিনের অপেক্ষা, এতদিনের আশা, আর ফাইনালি দেখতে পাচ্ছি দূরে সেই কেদারনাথ মন্দির, আর তার পিছনে কেদারনাথের পাহাড়। नागेंद्र हाराय त्रिलोचनाय भस्मंकराय ग महेश्वराय नित्याय सुधाय दिगंबराय तस्मै नाकराय नमः शिवाय मंदाकिनी सलीला चंदना चर्चिताय नंदीश्वरा प्रमथनाथ महेश्वराय मंदारा पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकराय नमः शिवाय। লোক পেয়েছি, ভিআইপি দর্শন করাবে, বলছে 8 ঘন্টা লাগবে। কিন্তু এই যে ভিআইপি দর্শন করতে গেলে টাকার ব্যাপার, না হলে সবাই এমনি তো লাইনে দাঁড়িয়েই আছে। তো এমনি লাইনে কতক্ষণ লাগবে জানি না। মামা তো এমনি, মানে আমার মামা শ্বশুর এমনি লাইনেই দাঁড়িয়ে পড়েছে। আমরা একজনকে ধরেছি 2100 বলছি, কমিয়ে কমিয়ে সেটাকে 1750 করেছে। তো করে ফেলি, কারণ যে এত দূর এসে যদি আমি দর্শনটাই ওরম ভাবে না করলাম, কোনো মানে হবে না। দর্শন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকবে। হ্যাঁ, আমার মামা শ্বশুর নর্মাল লাইনে দাঁড়িয়েছিলেন, ওনার টোটাল 8 ঘন্টা লেগেছিল। তাই জন্য আমরা নিচে যাওয়া শুরু করলেও উনি কিন্তু 8 ঘন্টা ধরে ওই লাইনেই দাঁড়িয়েছিলেন। সেটা আপনারা এখানকার ভিড় দেখেই বুঝতে পারছেন। কেদারনাথ মন্দিরের ঠিক ডান দিকে এক কাউন্টার আছে, ওখান থেকে আপনারা 2500 টাকার ভিআইপি টিকিট করাতে পারেন, যাতে করতে পারবেন স্পর্শ দর্শন। আবার ওখানে অনেক পুরোহিত টোকেন ছাড়াও ভেতরে প্রবেশ করাচ্ছে।
তো আমরা 1750 টাকা দিয়ে ভেতরে গিয়ে স্পর্শ দর্শন করে এসেছিলাম। মন্দিরের পিছনে ভীমশিলা, যেটা মন্দিরকে বাঁচিয়েছিল, আপনারা সবাই জানেন সে ভয়ঙ্কর বন্যাতে। আর এই জায়গাটা না, এই ভীমশিলার যে জায়গাটা, এখানে ভর্তি সাধুরা বসে ওনারা আশীর্বাদ করছেন, বলছে কিছু দিতে। মনে আছে 2013 সালের সেই 16ই জুন চোরাবাড়ি গ্লেশিয়ার ফেটে যখন মেঘ ভাঙা বৃষ্টি আর পাহাড় প্রমাণ কাদা পাথরের স্রোত তীব্র গতিতে ধেয়ে আসছিল এই উপত্যকার দিকে, তখন মুহূর্তের মধ্যে চারিপাশের সবকিছু ধ্বংস হয়ে গেছিল। কিন্তু ঠিক যখন ওই বিধ্বংসী জলের তোর মন্দিরের দিকে আছড়ে পড়তে যাবে, ঠিক সেই সময় ওপরের পাহাড় থেকে এই বিশাল পাথরটি তীব্র বেগে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে এসে আটকে যায়। আর এই ভীমশিলার কারণেই কিন্তু আজও আমরা দর্শন করতে পাচ্ছি বাবা কেদারের। এখানে ওই যে কৌটো বিক্রি হচ্ছে সব জায়গায়, কেদারের জল ভরা হচ্ছে, এই দাদু ভরে দিচ্ছে। ওনাকে 10-20 টাকা দিলে কিন্তু উনি কেদারের জল আপনাদেরকে ভরে দেবেন। অনেকেই এটা জানে না বা মিস করে দেয়, কিন্তু আপনারা মিস করবেন না, কারণ যে ভীমশিলার পিছনে আর একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন শঙ্কর আচার্যর সমাধি। আমি এখন যেখানে বসে আছি, পিছনে দেখবেন এরকম অনেক ছোট ছোট পাথর, পাথরের ওপরে পাথর। এবার এটা সবাই ভাবে একটা খেলা, অনেকজনে দুষ্টুমি করে এসে এগুলোকে ভেঙে দেয়। সেটা করবেন না, জানেন তো, এগুলোতে লোকে মানত করে যায়, কোনো উইশ করে যায়, দিয়ে পাথরগুলো এরকম ব্যালেন্স করে রেখে যায়। আপনাদের যদি ইচ্ছা হয় তার উপরে আর একটা পাথর ব্যালেন্স করলেন, ঠিক আছে, কিন্তু এগুলো কোনোদিন ভাঙবেন না। এই বছরের জন্য লাস্ট বারের মতন দেখে নিচ্ছি নিজের চোখ দিয়ে কেদারনাথ মন্দির, বিশ্বাস হচ্ছে না। আর বাবা কেদারের আশীর্বাদ নিয়ে চলুন এবার ফেরার পালা। দেখলেন তো সবাই কেমন খুশি কেদারনাথে পৌঁছে, আমিও ঠিক ওইরকমই খুশি। বাট যাওয়ার আগে যেটা আমি শিব ঠাকুরকে বলবো, মহাদেবকে, স্টে সেফ, স্টে হ্যাপি। আমরা সবসময় আমাদের জিনিসপত্র এসে বলতে থাকি এটা দাও ওটা দাও, এই চাই ওই চাই, বাট তুমি খুশি থেকো, তোমার যেটা চাই সেটা যেন তুমি পাও। জানি তোমার কাছে সব আছে, অ্যান্ড যে আমি গ্রেটফুল আমার কাছে যা আছে লাইফে টিল নাও, আমি খুবই গ্রেটফুল। সো জিএমবিএন থেকে চেক আউট করলাম। 11:30 বাজে আমরা আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে আবার মন্দিরের সামনেটা পর্যন্ত যাই, তারপরে নামা শুরু করব। এখানে ওয়েদার না মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, যখন তখন প্রতি মিনিটে, যখন রোদ্দুর থাকছে গরম লাগছে, আর যখন মেঘলা হয়ে যাচ্ছে মানে অন্য লেভেলের ঠান্ডা, অন্য লেভেল। তো নামা শুরু করি, সেই যাত্রা একবারে গৌরীকুণ্ডে গিয়ে দেখা হবে। আপনাদেরকে একটা ফ্রিকা ইনফরমেশন দিয়ে দিই, ঘোড়াপাড়াওয়ের কাছে এরকম কাউন্টার করা আছে যেখানে ফ্রিতে মলম লাগাচ্ছে। ওই যে বডি পেন হলে বা হালকা পা পায়ে ব্যথা হলে লাগায় না মলম, সেইগুলো। কালকে এই রাস্তাগুলো দিয়ে এসেছি, আজকে তো নামা, তাই জন্য মজা আসছে। তাও কিন্তু এইগুলো দেখে মনে পড়ছে সেই কোথা থেকে আমরা এসেছি, বাপ রে বাপ, 22 কিলোমিটার। এক্স্যাক্টলি এখন যেখানে দাঁড়িয়ে আছি, হলুদ রঙের পিছনে ধাবাটা রামবাড়ার থেকে তো সব থেকে স্টিপ, মানে একদম খাড়া, কিন্তু তাও আমরা বেশ ভালোই আসছিলাম কালকে যখন এসেছিলাম। তারপরে এখানে যে বৃষ্টিটা শুরু হলো, সে কি বৃষ্টি, আমরা তো তারপরে এখানে আটকে গেলাম। আটকে যাতে প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা গিয়ে বসলাম ম্যাগি খাওয়ার জন্য, যে কিছু ভাবে ভেতরে যদি ঢোকা যায়। ওই যে বসেছি না, আমাদের ওখানেই পাটা ধরে গেছে সবার। তো পাটা ধরে যাওয়াতে তারপরে তো আরো খাড়াই, তো ওখানে উঠতে আগের থেকে কষ্টই হচ্ছিল, কিন্তু উঠেছি। যাই হোক, তারপরে আরো খাড়াই। আর এটা দেখে মনে হবে আর একটু, আমরাই জানি যারা করে এসেছি এটা কতটা। হাঁটা শুরু করেছিলাম 12টায়, দিয়ে পৌঁছে গেছি গৌরীকুণ্ডে সন্ধ্যে 7টায়। কিন্তু তারপরে আমি আর কোনো ব্লগই করিনি। আমি বলছি দূর ভাই, আমি এখন ব্লগ করব না। পায়ে গরম জল দিয়েছি, ভলিনি লাগিয়েছি, সবাই দিয়ে দিয়েছি ঘুম, দিয়ে সকাল 7টায় উঠেছি। মানে পায়ে সত্যি, যেহেতু আমি ওয়ার্কআউট করি, আমার পায়ের কোনো প্রবলেম হয়নি, বাট আমি এই ট্রিপে না আমার একটু পেটের প্রবলেম হয়ে গেছিল। হরিদ্বার থেকেই না আমার গ্যাস হয়ে মানে একটু ডিসেন্ট্রি, খুব বাজে ডিসেন্ট্রি হয়ে গেছিল। বাট ঠিক আছে, আমি অত এইসব নিয়ে করি না। তো চলুন কেদারনাথের ব্লগটা এখানেই এন্ড করছি। হয়ে গেছে সকাল, বুঝতেই পেরে যাচ্ছেন। আর আমরা আজকে বেরিয়ে যাব বদ্রীনাথের জন্য, যেটা আসবে পরের ব্লগে। তার আগে এটাই বলবো, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।